আমার কম বয়সে যখন শুনতাম আমি, তোমায় ভুলছি না, ভুলবো না, 5 দিন পরে ভুলে যাবে, কিছু কিছু জিনিস সরে যায়। সেরকম আজকে আমি আছি, আমি কেমন আছি কেউ জিজ্ঞেস করতে পারে, কিছু ভালো কথা বলতে পারে, কিছু কটু কথা বলতে পারে। যখন আমি থাকবো না, তখন ভালো কথা কটু কথা কোনোটাই থাকবে না। অনুপদা বিভিন্ন সময় আপনার নানা কার্টুন এঁকেছে। এটাকে একটা আমি ফ্রেম বন্দি করে এটা বিমানদা আপনার জন্য এনেছি। তোমাকে একটা ছবি আমি দেখাতে পারি। হ্যাঁ তো দিলে আমি তো নিতে হয়। হ্যাঁ না, আমার তো ঘর বাড়ি নেই, হ্যাঁ পার্টি অফিস, হ্যাঁ সব এক জায়গায় স্ট্যাক করে রেখে দিচ্ছি। হ্যাঁ আমি বললাম যে মরে গেলে তোরা সব ভাগ করে নিয়ে নিস। না, আমি কি করবো, কোথায় রাখবো? এটা যে কখন নিয়েছে, কিভাবে নিয়েছে আমি জানি না। দারুণ। না, আমাকে ডাকছিল, হ্যাঁ আর সেই সময় ওই মোমেন্টটা তুলেছে, ওই মোমেন্টটা তুলেছে। বিমানদা খুব ইন্টারেস্টিংলি দেখুন, একটা খুব আমি বলবো ধারণা, পারসেপশান, যেভাবেই এটা ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে বামফ্রন্ট সরকারের সবথেকে তীক্ষ্ণ সমালোচনা, তীব্র সমালোচক হচ্ছে আনন্দবাজার পত্রিকা। অথচ বহু ক্ষেত্রে আপনার অবস্থানের ভূয়সী প্রশংসা, এটা এখন এই 30, 35 বা 40 বছর পরে দেখছি বলে খুব স্পষ্ট হচ্ছে। ধরুন, এটা হচ্ছে 1990 সাল। কি ইন্টারেস্টিং, 1990 সালে তখন ওই দুজন কলামিস্ট ছিলেন, এখনও তারা আছেন, আশিস ঘোষ এবং দেবাশিস ভট্টাচার্য। তো দুজনের লেখাতেই একাধিক পার্টির ভেতরে এই পার্টিকে দুর্নীতি মুক্ত করার ইস্যুতে বারবার আপনার পাশে আনন্দবাজার পত্রিকা দাঁড়াচ্ছে। শুধু দাঁড়াচ্ছে না, ইস্যুটা একটু আমার তো মনে ছিল না, দর্শকদেরও প্রত্যেকের হয়তো মনে থাকবে না, আমি একটু মনে করিয়ে দিই। তৎকালীন মেয়র ছিলেন কমল বসু। কমল বসু আমেরিকাতে গেছিলেন। দুটো মূলত তার বিরুদ্ধে ইস্যু ছিল। একটা হচ্ছে রডন স্কোয়ার, এবং পরবর্তীকালে আরেকটি পার্ক, সত্যনারায়ণ পার্ক, সেটা ব্যবসায়ীদের হাতে তুলে দেয়া হচ্ছে বলে কলকাতায় বিতর্ক হয়েছিল। বিরোধী দল শুধু বিতর্ক করেনি, পার্টির ভেতর থেকেও তার সমালোচনা করেছিলেন বিমান বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য। তো তখন কমল বসু ফিরে এসে একটা মন্তব্য, তা নিয়ে আজকের মতো টেলিভিশন মিডিয়া ছিল না, কাগজে খুব লেখালেখি হয়, তিনি বলেন যে ব্যবসায়ীদের কালো টাকা তো থাকবেই। কিন্তু বারবার এই ইস্যুতে আনন্দবাজার পত্রিকা এবং বিমান বসুর অবস্থান একেবারে মিলে গেছে। আপনার মনে আছে এই গোটা ঘটনাটা? মনে আছে। আচ্ছা, তারপরে বোধহয় আপনি আর বিতর্কটাকে বাড়াননি, কিন্তু পরের নির্বাচনে আর কমল বসুকে মেয়র হিসেবে প্রজেক্ট করে আর তাকে মেয়র করা হয়নি। সেটা কি আপনাদের ভেতর থেকে প্রতিবাদ? তার কোনো প্রভাব তার সেক্ষেত্রে ছিল না। আচ্ছা, হ্যাঁ, উনি নিজেও দাঁড়াতে চাননি আর। আচ্ছা। আনন্দবাজার পত্রিকায় লেখা হচ্ছে, বিমানবাবুর এক নিকট আত্মীয় কয়েক বছর আগে একটি বেসরকারি শিল্প সংস্থার উচ্চ পদে চাকরির আবেদন করেছিলেন। চাকরিটির জন্য প্রয়োজনীয় যোগ্যতাও তার ছিল। তবু আবেদনপত্রে রেফারি হিসেবে তিনি নাম লিখেছিলেন বিমান বসুর। সেই কথা জানতে পেরে বিমানবাবু আগাম ওই সংস্থায় যোগাযোগ করে বলে দেন ওই আবেদনকারীকে যেন চাকরি দেয়া না হয়। তার যুক্তি ছিল, আবেদনপত্রে তার নাম লেখার ফলে এমন ধারণার সৃষ্টি হতে পারে যেন বিমান বসুর আত্মীয় বলেই তাকে চাকরি দেয়া হয়েছে। এটা তিনি চান না। লেখা হচ্ছে আনন্দবাজার পত্রিকায়। এটা মনে আছে আপনার? মনে আছে। আচ্ছা, মনে আছে। আরেকটা অংশে লেখা হচ্ছে বিমান বসু সম্পর্কে, আজ সিপিএমের সরকারি ক্ষমতা ভোগের 13 বছরে পার্টির বড় থেকে ছোট বহু নেতা ফুলে ফেঁপে উঠলেও বিমানবাবুর আঙুল ফুলে কলাগাছ হয়নি। তার ব্যক্তিগত সততা নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রশ্ন ওঠেনি। তার পরম শত্রুও স্বীকার করবেন, বিমানবাবু এমন এক ব্যক্তি যিনি পার্টিকে তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেননি। আমি বলছি, এই ধরনের প্রশংসা আনন্দবাজারে ছাপা হলে পার্টির ভেতরে তো আপনার বিড়ম্বনা বাড়ার কথা, যে দেখো আনন্দবাজার বিমান বসু এত প্রশংসা করছে। এরকম হয়নি? না, আমি তো শুনিনি কখনো। আচ্ছা, আমি কখনো শুনিনি। আরেকটা খুব, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, হ্যাঁ, এটা তো কোনো অপরাধ হয় না। কিন্তু সেই বলার ক্ষেত্রে বিমান বসু বহু ক্ষেত্রে কিন্তু একটা নিজস্ব অবস্থান একেবারে স্থির করতে পেরেছিলেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ওই 9 দশক, কত শতকের
গত ১৩ বছরের বামফ্রন্ট রাজত্বে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী জ্যোতিবাবুর আমলে পুলিশ প্রায় ১৩০০ রাউন্ড গুলি চালিয়েছে। ১৩ বছরে ১৩০০ রাউন্ড। এইখানে একেবারে দুর্গাপুজোর উৎসবের রাতে বাগুইহাটিতে বিদ্যুতের দাবিতে কিছু মানুষ বিক্ষোভ করছিলেন, সেখানে পুলিশ গুলি চালায়। বিমান বসু তখন কিন্তু বামফ্রন্ট একেবারে তুঙ্গ বিন্দুতে, আমি বলবো যে বিমান বসু বক্তৃতা করেছেন এবং কঠোর সমালোচনা করেছেন, প্রকাশ্যে বলেছিলেন, আমি কোট আনকোট যাচ্ছি, কংগ্রেসের আমলে বহু কঠিন পরিস্থিতির মোকাবিলাতেও পুলিশ এইভাবে গুলি চালায়নি। সেই সময় অনেক অগ্নিগর্ভ পরিস্থিতিতেও কিছু পুলিশ অফিসার ধৈর্যের সঙ্গে কাজ করেছেন। লাঠি চলেছে, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, কিন্তু গুলি চলেনি। আমি বলছি পাবলিকলি এই প্রশ্ন আপনি তুলছেন, ওই বক্তৃতাতে প্রশ্ন তুলছেন, এটা কোথায় ঠিক হয়েছে যে পুলিশ মানুষের চোখে, মাথায়, পেটে গুলি করবে? কে তাদের এই অধিকার দিল? আমি বলছি তখন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী একজনই, জ্যোতি বসু। তো এই সরাসরি সমালোচনায় তো বিমানদা আপনার মানে পার্টিতে আপনার সমালোচনা হওয়ার কথা, রেজিমেন্টের পার্টি হবে কেন? কারণ আমি বলেছি পুলিশ কোডে কি আছে। হ্যাঁ, পুলিশ কোডে তো এটা নেই যে কোমরের নিচে মারতে হবে। ঠিক, পুলিশ কোডে কোমরের নিচে মারতে হবে, কি বুকে মারলো কেন? আপনি ঠিক বলেছেন। মারা গেছিল বুকে মেরেছিল। যে পুলিশ মেরেছে সেই পুলিশের মন্ত্রী হচ্ছেন জ্যোতি বসু। তো এটাই তো আপনার মানে পার্টির অবস্থান, তো পার্টির স্বার্থের বিপক্ষে যেতে পারে। এটা বলতে হয়, কারণ হচ্ছে না বললে পুলিশ তো আবার বুকে গুলি করবে, মাথায় গুলি করবে। পুলিশের গুলি করা হচ্ছে বিলো দি বেলি একদম, হ্যাঁ, বিলো দি বেলি না করে তাকে যাতে সে ছুটে চলে যেতে না পারে তার জন্য তাকে আহত করে রাখা, তারপর গ্রেপ্তার কর। পায়ে মার, পুলিশ তো পায়ে মারে না, চান্স পেলে মাথায় মেরে দেয়। গুলির কথা বলছিলেন যে পুলিশের প্রোটোকল অনুযায়ী কোমরের নিচে সবসময় গুলি করার কথা। আমি বলছি নন্দীগ্রামের গুলি, আপনার মনে হয় না যে সেই প্রোটোকল শুধু মানা হয়নি তা নয়, বামফ্রন্টের যে কারণগুলোর জন্য আজকে সরকার থেকে চলে যেতে হয়েছে, স্কোরের কথা হচ্ছে, যে কারণের জন্য আজকে বামফ্রন্ট স্কোর করতে পারছে না, তার অন্যতম বড় ঘটনা হচ্ছে নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনা। নন্দীগ্রামের গুলি চালানোর ঘটনাটা কনস্পিরেটরিয়াল অ্যাক্টিভিটিস। কারণ কাদের কনস্পিরেসি? মানে পুলিশের পক্ষ থেকে কনস্পিরেসি। আচ্ছা, কারণ যাদের যাওয়ার কথা ওখানে 6টার সময়, হ্যাঁ, ভাঙাবেড়া ব্রিজের জায়গাটা ফুটো হয়ে গিয়েছিল, হ্যাঁ, ওটাকে মেরামতি করতে হবে, হ্যাঁ, মশলা তৈরি করে নিয়ে যেয়ে ওখানে দিয়ে হ্যাঁ, ওটাকে প্লেন করে দেবে, হ্যাঁ, সেটা। আর পুলিশের যাওয়ার কথা 6:30টার মধ্যে, হুম, পুলিশ গেছে 11টার সময়তে, আর ভাঙাবেড়া ব্রিজটা রিপেয়ার করতে পারলো না, তারপর ওইসব হলো। ইট ওয়াজ এ প্রি প্ল্যান্ড কনস্পিরেটরিয়াল অ্যাক্টিভিটিস। আচ্ছা, আপনি বলছেন চক্রান্ত পুলিশের দিক থেকে ওই যে মারাত্মক কথা। চক্রান্ত করিয়েছে, মানে পুলিশ তাতে ইনভলভ, পুলিশকে এক্সিকিউট করিয়েছে পুলিশকে দিয়ে। এর পেছনে কোনো বড় ব্রেন আছে। আচ্ছা, এটা কখনো ঘটতে পারে না। এটা বুদ্ধবাবুকে বলেছিলেন মানে সেই সময় বা পরে? আমি বলেছি তাদের যার যাওয়ার কথা 6:30টায়, সে 11টার সময় গেল কেন? তাকে ক্লোজ করে দেওয়া উচিত। ক্লোজ করেনি, তাকে ক্লোজ করে দেওয়া উচিত। যার 6:30টার মধ্যে স্পটে উপস্থিত হওয়ার কথা অফিসারের, সে তো পরে প্রমোশন পেল, মানে টিএমসি রেজিমেতে, তাকে তো প্রমোশন দিয়ে নিয়ে আসলো। All these are connected with the conspiratorial activities of that particular police officer. নাম বলতে চাইবেন? না, আমি নাম বলতে চাইছি না। নিউ মার্কেটে স্টল বিলি নিয়ে একেবারে প্রকাশ্যে নিজের অবস্থান শুধু স্পষ্ট করে জানিয়েছেন তা নয়, আপনি স্পষ্ট বলেছেন যে নিউ মার্কেটে স্টল বিলি নিয়ে দুর্নীতি হয়েছে, তাতে আবার সেই মেয়রের কথা আসবে কমল বসু, একেবারে প্রকাশ্যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। তো এই দুর্নীতিগুলো নিয়ে আপনি প্রকাশ্যে তো মুখ খুলেছেন রেজিমেন্টেড পার্টিতে, তো আপনার তো শত্রু সংখ্যা দলের মধ্যে অন্তত বাড়ার কথা। না, শত্রু সংখ্যা বাড়া আর কমার প্রশ্ন নয়। হ্যাঁ, আমার কাছে দফায় দফায় এই যখনই এসছে, 2জন কম এসছে, 2জন এসছে, 4জন এসছে, 6জন এসছে, মানে দল করে এসছে।
যারা নাকি ড্রাই ফ্রুটস বিক্রি করে নিউ মার্কেটে, সেই ড্রাই ফ্রুটস বিক্রি করা লোকেদের যখন নতুন অ্যালটমেন্ট হবে, সেটা হয়েছে টয়লেটের সামনে। হ্যাঁ, তারা এসে আমাকে দেখাচ্ছে, তারা ম্যাপ দেখাচ্ছে যে এইদিকে টয়লেট আর এখানে আমাদের ড্রাই ফ্রুটস, লোকে কিনতে আসবে। আমি সেটাই বলেছি, আর আমার বলার জন্য যাই হোক না কেন পরে কিন্তু টয়লেটের সামনে হয়নি। তারা খুব মানে খুশি যার জন্য। কিন্তু আমি একবার গেলাম নিউ মার্কেটে, কোনো সময় গিয়েছিলাম, তার অল্প গ্যাপে তারা সব এসছে, ছুটে এসছে আমার সঙ্গে কথা বলতে। কাজেই এগুলো দেখতে হয়, তো এগুলো হাতে কলমে না দেখলে সমস্যাটা হয়। টয়লেটের সামনে ড্রাই ফ্রুটস কেউ কিনতে আসবে? কোনো ভদ্রলোক কিনতে আসবে না, তো গন্ধ বেরোবে তো। হ্যাঁ ঠিকই, কিন্তু ঠিক যে সময় রাজ্য কংগ্রেস এবং এই ছবিটা বিমান বসু এবং সোমেন মিত্র, ব্যক্তিগত সম্পর্ক নিঃসন্দেহে জেনে নেব, একেবারে কংগ্রেসের মস্ত বড় ইস্যু ছিল এই নিউ মার্কেটে স্টল বিলি নিয়ে দুর্নীতি। সেখানে বিমান বসু বলে দেয় পুরো জিনিসটায় কিন্তু কংগ্রেসের আন্দোলন স্বীকৃতি পেয়ে গেল, এইভাবে দেখা যেতে পারে। আরেকটা দেখা যেতে পারে যে বিরোধীদের আন্দোলন দানা বাঁধল না, তার কারণ খোদ বামফ্রন্টের একজন শীর্ষ নেতা যদি সেই নিয়ে ইস্যুটা তোলেন এবং সরব হন, তাহলে তো দুর্নীতির অভিযোগ নিঃসন্দেহে কিছুটা ম্রিয়মাণ হয়ে যায়। এটা কি আপনার আবেগ থেকে করেছিলেন, না এর পেছনেও পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল? না না, আমি আবেগ থেকে করিনি। আচ্ছা, আমি তাদের তারা যে ন্যারেশনটা দিয়েছে, সেই ন্যারেশনে আমরা এটা সত্য, আমি কয়েকজনকে আবার জিজ্ঞেসও করি। তখন নিউ মার্কেটে কাজ করা দোকান টোকান আছে, আমি বেনিয়াপুকুরে থাকতাম, তো বেনিয়াপুকুরে কিছু লোকের নিউ মার্কেটে দোকান আছে, তাদের আমি জিজ্ঞেস করেছিলাম, বলে সাব আপ जो किया ना वो सही है, कागजे पड़े कोথাও, अब सही है तो उसको बंद कीजिए। बंद हुआ? हाँ, टॉयलेट का आसपास कोई ड्राई फ्रूट्स का दुकान अभी भी नहीं है। একদম। বাড়িতে থাকতো আনন্দবাজার, যুগান্তর, দুটো পত্রিকা বাংলা। তারপর বাবার জন্য পরে বসুমতী হলো, বাবা বসুমতী পড়তে চান, তোরা বসুমতী আনিস না কেন? আর ছিল তখন তো টেলিগ্রাফ নেই, শেষম্যান, অমৃতবাজার, এই ছিল পত্রিকা। সে তো আমি পত্রিকার পাঠক খুব বাচ্চা বয়স থেকে, একেবারে মানে বলা যায় চাইল্ডহুড থেকে। একটু বড় হয়েছি, কিন্তু আমাকে প্রথম কাগজ পড়তে দিত না। আচ্ছা, বাড়িটা তো যৌথ পরিবার ছিল, দাদারা পড়বেন। এই গল্পটা আপনি বলেছেন, টাইগার। হ্যাঁ, টাইগার মনে আছে? হ্যাঁ, আমার আপনার বলা সব গল্প মনে আছে। না না, আমার কিন্তু টাইগার মানে আমি যেটাই আসতো তার নাম টাইগার দিতাম। ও আচ্ছা আচ্ছা, তাই টাইগার মানে আমি টাইগার নাম দিতাম। ও আচ্ছা আচ্ছা, অ্যালসেশিয়ান ছিল, আমি মানে তিনটে দেখেছি। প্রথমটার আমি নাম দিলাম, আমি নাম দিয়েছি টাইগার, আর টাইগার রেসপন্স করে। সেকেন্ডটারও নাম টাইগার, থার্ডটা আমি চলে আসছি, বাড়ি ছেড়ে চলে আসি। থার্ডটা খুব নাকি মানে খুব খাওয়া দাওয়া করছে না, আমার সঙ্গে খুব ভাবছিল, খাওয়া দাওয়া করছে না, চুপচাপ বসে আছে। বিমানদা, আপনার ঘরে নাকি এমন একজন বন্ধু আছেন যাকে অর্ধেক মাছ না দিয়ে আপনি এখনো খান না। ঠিক যেমন আপনার বাড়ি ছাড়ার আগে, মানে আপনার পূর্বাশ্রমে সেই টাইগার যে মুখে করে আপনাকে কাগজটা নিয়ে আসতো, সবার আগে ওই বাড়িতে 51 পরিবারে, যৌথ পরিবারে আপনি যাতে কাগজটা পান। অর্থাৎ সেই টাইগার নামের কুকুর থেকে আজকের এই ঘরের সঙ্গী এই বেড়ালটি। তো এই পোষ্যপ্রীতি আপনার এখন কিভাবে? আমি দেখছিলাম আলিমুদ্দিনের সিঁড়ি দিয়ে নামতে নামতেও আপনি যে বেড়ালটি উঠছিল, অসংখ্য বেড়াল আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে, তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। না, বেড়াল ও খাবে কি? বিড়াল তো সব কিছু খায় না, ও খাবে কি? আর ও খাবার জন্য বসে থেকে ম্যাও ম্যাও শুরু করে দেয়। আমি বলি বসে থাক, আমি ঠিক দেব। পোড়োমোর বেড়াল ছানাটি বলা যাবে। তারপর দিয়ে দিই, ও খেয়ে চলে যায়।
আগে দুষ্টুমি করতো, হ্যাঁ খেয়ে কোথাও ঢুকে থাকার চেষ্টা করতো না, না থাকতে দেবো না, কারণ নোংরা করে ফেলে। হ্যাঁ অফিস তো। ঠিক। আর আমার মনে হয় যে পায়েসের গল্প আপনি বলেছিলেন 2008 সালে ওই বাসমতি চাল গুঁড়ো দুধ, না না, সেটা তো চিনি দিয়ে ওই সেটা হচ্ছে ফার্স্ট, রান্নাঘরে। হ্যাঁ সেটাই ফার্স্ট আমার, সেটাই ফার্স্ট। সেটাই ফার্স্ট পায়েস খেতে ইচ্ছা করেছে। তো আমার একটা অভ্যাস আছে, হ্যাঁ। কিছু ইচ্ছে করলেও কাউকে আমি বলি না, হ্যাঁ। সেটাকে আমি যদি পূরণ করতে পারি ভালো, হ্যাঁ। না হলে আমার সাধ্যের মধ্যে নেই, হলো না। হ্যাঁ তা আমি যেন আজকে আমি রাত্রিবেলা খাবারটা খাবো না, হ্যাঁ তা আমি বাসমতি চাল কিনলাম, চিনি কিনলাম, হ্যাঁ। গুঁড়ো দুধ কিনলাম প্যাকেট, একদম। ওকে গুঁড়ো দুধ দিয়ে দুধ বানিয়ে নিলাম, হ্যাঁ চিনি আছে হ্যাঁ আর চালটা। আর আমি শুনেছিলাম, শোনা কথা, হ্যাঁ। আমি অদ্ভুত মিলে গেল হ্যাঁ যে বাসমতি চালে এটা করতে 18 থেকে 20 মিনিট লাগে। হ্যাঁ তা আমি 18 থেকে 20 মিনিট লাগে মানে ঠিক আছে, ভালোই তো, অসুবিধা নেই, ঘড়ি দেখলাম, তৈরি করে রাত্রেবেলা খেয়ে নেবো। এখন সেটা হলো, এই যে হলো, হ্যাঁ এখন মাঝে মাঝে ইচ্ছে করে, এই অফিসের ছেলেরা এরা তো ওইরকম ভালো পায়েস খেতে পায় না, ঠিক। তা আমি একটু ভালো পায়েস করে দেবো। হ্যাঁ মানে মিনিমাম 5 লিটার, ম্যাক্সিমাম আমি 12 লিটার করেছি, 13 লিটার করেছি, আচ্ছা। সবাই খাবে। বিকেলবেলা তোরা টিফিন করবি না, এটাই সবাই খাবি, তাহলে টিফিনের পয়সাটা খরচা হবে না, এই খরচাটাই টিফিনের খরচা। হ্যাঁ। না সেটা আমি বলি যে অকেশন একবার করেছি, আরেকবার করে ব্যাস, দুবার, বছরে দুবারে বেশি করি না। বিমানদা, আপনার এই যে যখন রান্নাঘরে 13টা বছর কাটাচ্ছেন, সেখানে পায়েস রাঁধার একটা গল্প ছিল, যে একদিন রাতে আপনার বহুবার এই গল্প আপনি আমাদের বলেছেন, খিদে পেয়েছে এবং বাসমতি চাল, গুঁড়ো দুধ, চিনি দিয়ে পায়েস। সেই থেকে রটে গেল, ওই হয় না ক্রমে ক্রমে বার্তা গেল রুটি, যে বিমান বসুর হাতের পায়েস অসাধারণ। বোধহয় সুন্দরিয়ারাও পায়েস খেয়েছেন, আমার তো মনে আছে একবার খবরে এসেছিল পুরুলিয়ায় পার্টি কংগ্রেস চলেছিল, সেখানেও আপনি সবাইকে পায়েস রেঁধে খাওয়ান। পায়েস আর খিচুড়ি হচ্ছে বিমান বসুর ট্রেডমার্ক, তাই তো? পায়েসটা হ্যাঁ শীতকালে খেতে ভালো লাগে, হ্যাঁ সেই জন্য ঘরবাড়ি ছাড়ার পর হ্যাঁ পায়েস এখন অবশ্য কিনতে পাওয়া যায়। হ্যাঁ এখন মিষ্টির দোকানে পায়েস বললে পায়েস দেয়, রেডিমেড পায়েসও হয়। রেডিমেড পায়েস পাওয়া যায়, আগে পাওয়া যেত না। কিন্তু এই রেসিপি তো আপনার মায়ের। হ্যাঁ, মা যা করতেন সেভাবেই করি আমি, হ্যাঁ কিন্তু আমি দুধটাকে একটু ঘন করে নিই, আচ্ছা যার জন্য অনেক সময় পায়েসের নামে পরিজ হয়ে যায়, আচ্ছা কারণ আমি ভেতরে হ্যাঁ ইনগ্রিডিয়েন্টস দেই, হ্যাঁ আমি ক্যাশু নাট দেই, হ্যাঁ কিশমিশ তো দেই, সবাই দেয়। হ্যাঁ হ্যাঁ, আবার সেখানে আলমন্ডও দেই। একদম। আর সেই যে প্রথম আপনি পায়েসটা রেঁধেছিলেন, সেইটা তো বোধহয় পরের দিন সকালে ব্রেকফাস্টেও অবধি চলেছিল। হ্যাঁ, বেশি হয়ে গেছে, হ্যাঁ আমি তো অল্প খাই, বেশি হয়ে গেছে। যেটা রবীন্দ্রনাথ পছন্দ করতেন, পয়োধি। রবীন্দ্রনাথ তো হ্যাঁ মানে ভীষণ পছন্দ ছিল পয়োধিটা, জলযোগ থেকে রবীন্দ্রনাথের বাড়িতে পয়োধি। বিমানদা, কোথাও কি পায়েসের কথা হচ্ছে, আমি একটু এটাকেও একটু রাজনীতির অঙ্গনে নিয়ে আসি, যে রাজনীতির যে মিষ্টতা সেইটা একেবারে নিঃশেষ হয়ে গিয়ে এই এতদিন এই 26-এ বা 25-এ কোথাও কি রাজনীতি এখন খুব তিক্ত হয়ে গেছে মনে হয়? কোথাও সৌজন্য নেই, খারাপ কথা এসে গেছে, আগেও ছিল কিন্তু এখন যেন ক্রমশ বাড়ছে। ভীষণভাবে বাড়ছে, মানে সামাজিক জীব হিসাবে হ্যাঁ সমাজকে, সমাজবদ্ধ মানুষের হ্যাঁ কাজকর্মের প্রশ্নে রাজনীতি যারা করে তাদেরও দায়িত্ব আছে, হ্যাঁ তাদের যে দায়িত্ব আছে তাদের বুঝতে পারছে না, হ্যাঁ এমন সব উদ্ভট কথাবার্তা বলছে হ্যাঁ যার থেকে স্কুলে পড়া ছেলেমেয়েরা হ্যাঁ কুশিক্ষা পাচ্ছে। একদম। এটা খুব ক্ষতি হচ্ছে, আর এই ক্ষতিটা হচ্ছে পার্মানেন্ট, অনেক দিনের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। এরপরে হয়তো এমন একটা সময় আসবে যে ভালো বাড়ির ছেলেরা আরও বেশি করে, এখনও খুব আসছে তা নয়, যে একেবারে রাজনীতিতে আসাই বন্ধ করে দেবে। সেটা হয়তো আমার মনে হয় হ্যাঁ এই ধাঁচাটা
অব্যাহত থাকবে হ্যাঁ। এটা নাও হতে পারে, আচ্ছা। পরিবর্তন হবে। একটা কোথাও টার্ন অ্যারাউন্ড, আপনি আশাবাদী হ্যাঁ, যে একটা কোথাও মানে ঠিক হ্যাঁ। মানুষ ঘুরে দাঁড়াবে। আর মানুষ বুঝতে পারবে আর না, হ্যাঁ যা হয়েছে ওই যথেষ্ট হয়েছে, আর না। হ্যাঁ। বিমানদা, এই সৌজন্য কি রাজ্য রাজনীতিতে এখন কমে যাচ্ছে? মানে আপনাদের সময়, আমি শুধু সোমেন মিত্রের ছবি দেখালাম তা নয়, রাজনীতির বাইরেও নির্বাচন এলে আপনারা কেউ কাউকে ছেড়ে কথা বলেননি, তীব্র আক্রমণ প্রতি আক্রমণ হয়েছে, কিন্তু কোথাও একটা ব্যক্তিগত সৌজন্যেরও ব্যাপার ছিল। আজকের রাজনীতি কি সৌজন্যহীন হয়ে যাচ্ছে? সৌজন্য মাঝে মাঝে হারাচ্ছে, হ্যাঁ আর কুকথা বড্ড এসে যাচ্ছে। এতে এই কুকথার জন্য হ্যাঁ সব থেকে ক্ষতি হচ্ছে আগামী প্রজন্ম। ঠিক, ছোট্ট ছোট ছেলেমেয়েরা টেলিভিশন দেখে, আমি একমত কথাগুলো আপনার সাথে। শোনে, এইখানে মানে একমত। তাদের কিন্তু একেবারে ক্ষতি করে দেওয়া হচ্ছে। তাদের মনটা গড়ে উঠবে, তারা ভাবনা চিন্তা করবে, কিন্তু ভাবনা চিন্তা করার আগেই তার তো ধীরে ধীরে উন্মেষটা ঘটে, ঠিক। হঠাৎ করে হয় না। তার সেই সব কুকথাগুলো শুনে যাচ্ছে তাই কথাবার্তা হয়, যা রাজনীতিতে অতীতে হতো না। না, অতীতেও হতো। আপনার অনিল বসু সেই বলেছিলেন মারাত্মক কথা। তাকে তো আমরা সেই জন্য বহিষ্কার করেছিলাম। সে যে কথাবার্তা বলেছে, একটাও কষান দেওয়া হয়েছে, তারপর কষান দিয়েছিলেন, করতে বহিষ্কার অনেক পরে হয়েছে। কিন্তু আমি বিমানদা অন্য একটা প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে ধরুন এই যে ব্যক্তিগত সৌজন্য, আমি বলছি আমার মনে আছে যখন 34 বছরের বাম সরকারের পতন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান, আপনি বুদ্ধবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং অসীম দাশগুপ্ত শপথ গ্রহণ অনুষ্ঠানেও গেছিলেন। তো সেই যে একটা পরিমণ্ডল ছিল, তারপরে আমি দেখছিলাম রাজভবনে একটা ছবিও আছে, এটা হচ্ছে 2022 সাল, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে চেয়ার সাজিয়ে দিচ্ছেন যাতে আপনি বসতে পারেন। কিছুদিন আগেও রাজভবনের আরেকটা রাজ্যপালের অনুষ্ঠানে দেখলাম যে আপনাকে দেখেই দৌড়ে এলেন। আবার উল্টো দিকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদের সরকারের পতনের পর আপনারা তিনজন গেছিলেন। আবার এই সম্পর্কটাই বিজেপি বলছে এটাই সেটিং। আবার এই সম্পর্কটা কোথাও বাম এবং তৃণমূলের মধ্যেও কি ক্ষয়িষ্ণু, ক্রমশ কমছে, তিক্ততা বাড়ছে? সেটা আমি বলতে পারবো না, কারণ ব্যক্তিগতভাবে সৌজন্য প্রকাশ করা হ্যাঁ রাজনৈতিক মতাদর্শগত কার্যকলাপের হ্যাঁ। পরিবর্তন ঘটায় না। ঠিক, একদম। এই নির্বাচনের আগে একটা ফিল্ম হচ্ছে এবং সেই ফিল্মে 29 বছর পর একটা ঘটনা ফিরিয়ে এনে একটা ফিল্ম হয়েছে এবং সম্ভবত এই ভোটের আগে সেই ফিল্ম রিলিজ করবে। এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান রহস্য, এটা কি সত্যি বামপন্থী নেতাদের, আলিমুদ্দিন স্ট্রিটের বা আপনার কোনো ভূমিকা ছিল এই অন্তর্ধানে? আমি জানি না কিছু, হ্যাঁ। আমি অন্তর্ধানের ব্যাপারে একদম কিছু জানি না। আমি শুধু কাগজের পড়েছি। আমি একটাই অপরাধ করেছিলাম, হ্যাঁ ওর মা আমাকে বারবার ফোন করে বলেছে হ্যাঁ যে একদিন রাত্রিবেলা খেতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। এটা আমার বোধহয় সব থেকে বড় অপরাধ হয়েছে। যে মানে ওই সময় 29 বছর আগে? অনেক আগে, হ্যাঁ হ্যাঁ অনেক আগে। হ্যাঁ। মানে ওকে যখন আর পাওয়া যাচ্ছে না, তার হ্যাঁ। অনেক আগে। আর তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। বিমানদা, আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়তে আপনি একবার একটা খুব মজার গল্প লিখেছিলেন, গল্প মানে নিজেরই জীবনের ঘটনা। সেটা হচ্ছে আপনি প্রেমে পড়েছেন এই সন্দেহে আপনার মা আপনাকে লোক লাগিয়েছিল, মানে সেটা কনফার্ম করতে। এই গল্পটা একটু বলুন না। আমাদের বাড়ির ঘরানাটা ছিল, ওটা ওয়েল ডিসিপ্লিন বাড়ি ছিল। হ্যাঁ মতাদর্শে আমার মতাদর্শের সঙ্গে সম্পর্কযুক্ত না। তারা ভিন্ন ধাঁচের জীবনযাপন করতে চায়, করুক। আমাকে যখন 1969-এ ম্যাকনামারার যে ভিজিট, সেটা আমরা আটকাতে চাইছি, সেই ব্যাপারেতে অদ্ভুত ব্যাপার, কিছু নকশাল নেতার বিরুদ্ধে পুলিশের ওয়ারেন্ট হয়েছিল, আমার বিরুদ্ধেও ওয়ারেন্ট হয়েছিল। আচ্ছা। এখন ওয়ারেন্ট যখন যেদিন গ্রেপ্তার করতে হয়েছেন, তো অবজারভেশন করে, তো আমি ধরে ফেলেছি। আমাদের গাড়ি বারান্দা ছিল, গাড়ি বারান্দায় আমি চা খাচ্ছিলাম,
তখন দেখি একটা লোক দাঁড়িয়ে আছে, তখন মনে হয়নি আমার লোক, প্রথমবার দেখে হ্যাঁ গ্যাপ দিয়ে পরে আমি একটা আবার কফি খাচ্ছি বাইরে দাঁড়িয়ে, হ্যাঁ মানে বাইরে বাতাসে এসে খাচ্ছি আর কি। তখন দেখে ওই লোকটা আছে, এবার ডাউট হলো এই লোকটা ওইভাবে আছে কেন। একটা রেস্টুরেন্টের সামনে আছে, উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে ছোট। এবার থার্ড টাইম আমি টবগুলো দেখছিলাম, গাছগুলো সব দেখছিলাম, গাছগুলো দেখছিলাম, দেখে চোখ পড়লো আবার যে থার্ড টাইমও আছে। এবার আমি নিজে গাড়ি বারান্দার নিচে থেকে বৌদিকে ডেকে বললাম, দেখো তো তুমি একটা লোককে দেখতে পাচ্ছ কি না? বললো পানের দোকানের সামনে একটা লোক আছে। চেহারাটা কি? পরনে বলে একটা জামা পরা আছে, তোমার মতো পাঞ্জাবি না, জামা আর ধুতি পরা আছে, হাতে একটা ছাতা আছে। এবার আমি কনফার্ম হয়ে গেলাম একে পোস্ট করা হয়েছে একদম। এখন ন্যাচারালি রাত্রিবেলা বাড়ি ফিরলাম না, একবারে ফান্ড রোডে একটা বাড়িতে চলে গেলাম, বড়লোকের বাড়ি, কেমিক্যালের ব্যবসা করে, কিন্তু গেস্ট রুম আছে আমি জানি। আমি বেল টিপেছি, আজকে আমি আপনাদের গেস্ট হব, মানে ফোনও আছে, সুবিধা আছে। তা সেখানে আমি চলে গেলাম। সকালবেলা উঠে দোতলায় মুখার্জি বাড়িতে ফোন করলাম যে মাকে ডেকে দেওয়ার জন্য। আর সে মেয়েটা ধরেছে মানে, বিমানদা কালকে আপনাকে গ্রেপ্তার করতে এসেছিল। মানে লোকজন সবাই জেনে গেছে আর কি। এইটা নিয়ে কথা হয়েছে বাড়িতে, যে ও তো আমার সামনে কিছু বলে না, দাদারা বারবার পুলিশের রেইড হচ্ছে, আগেও রেইড হয়েছে, পুলিশের রেইড হচ্ছে, ব্যবসা করে দেখে ভাবছে যে লোকে কি মনে করবে। তোমাদের মাথা ব্যথা কিসে? তোমাদের জন্য তো পুলিশ আসছে না, পুলিশ আসছে আমার জন্য। আমি মা আমার রিপোর্টার এই ব্যাপারেতে, মা বলে দিয়েছেন আমাকে, সবটাই বলেছেন। তা আমি তখন ঠিক করলাম যে বাড়িতে থাকবো না, কাগজে বিজ্ঞাপন দেওয়া শুরু করলাম। আবার সে স্টেটসম্যান পত্রিকায় দুবার দিয়েছিলেন? দুবার দিয়েছি, বিজ্ঞাপন দেওয়া শুরু করলাম। বিজ্ঞাপন দিয়ে পেলাম, পছন্দ হয়েছে, সব স্যালামি। আর আমাকে সুন্দরায় বলেছেন, আমাকে সেন্ট্রাল কমিটির কাজের জন্য নিয়ে নিচ্ছে। সুন্দরায় বলেছেন যে স্যালামি দেওয়া যাবে না, অ্যাডভান্স দেওয়া যেতে পারে 25,000 আপ টু 30,000, আপ টু 30,000 দেওয়া যেতে পারে, মাসে মাসে কাটা যাবে ভাড়ার সঙ্গে। তো হলো না, দুবার দিয়েও আমার হলো না, সব স্যালামি, নো অ্যাডভান্স। তখন আমি দেখে বেড়াচ্ছি কোথায় আমি যেতে পারি। হঠাৎ খবর পেলাম যে কৃষক সভা অফিসে যে রান্নাঘরটা, সেই রান্নাঘরটা ব্যবহার হয় না, তারা তালা দিয়ে রেখে দিয়েছে। ওরা একটা হিটারেতে চা করে খায়, রান্নাঘরের ব্যবহারের জন্য। বাইরে ওদের ওখানে একটা গাড়ি বারান্দা আছে, গাড়ি বারান্দাতে করে। তা আমি খবর পাওয়ার পরে শুনলাম ওটা লক্ষ্মী সেন, উনি নাকি ওটা বুক করেছেন, তালা দিয়ে গেছেন, তালা দিয়ে রেখেছেন। তো আমি বললাম যে তাহলে লক্ষ্মীদা থাকবেন কি করে? তার তো এটা অফিস, তো এটা কোনো পুরুষ মানুষ থাকতে পারে, কিন্তু লক্ষ্মীদা বিবাহিত, ছেলে মেয়ে আছে, কি করে থাকবে লক্ষ্মীদা? তো সেটা দীনেশদার মাধ্যমে ব্যাপারটা পেলাম। তখন তারপর প্রমোদদাকে বললাম, প্রমোদদা বললেন যে লক্ষ্মীদা শুনেই, থ্যাঙ্কস টু লক্ষ্মী সেন, লক্ষ্মীদা শুনেই যে বিমান থাকবে, আমি রাখবো, আটকে রাখবো কেন, চাবিটা নিয়ে নাও, চাবিটা দিয়ে দিল। তারপরে আমি শুরু করলাম। এই সময় মার মনে হয়েছে আমার কোনো পছন্দের কেউ আছে, তাই বাড়িতে বলছে না, ও হয়তোবা এরকম মানে একা থাকবে, বিয়ে শাদী করবে। বিয়ে শাদী করলে মাকেই বলতে পারতাম আমি বিয়ে শাদী করবো, যার জন্য
মাকে আমি বলে এসেছিলাম, মা আমি গৃহত্যাগী হচ্ছি হ্যাঁ। গৃহী হওয়ার জন্য না। মা আমার কথাটা বোধহয় ফলো করেনি। হ্যাঁ, তাহলে মা এরকম গোয়েন্দাগিরি করতেন না। বৌদিদের বলেছেন হ্যাঁ। যে খোঁজ খবর নিতে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে কোনো মেয়েকে পছন্দ হয়েছে হ্যাঁ, কিনা। তারপরে বুঝে গেছে যে না এটা ঠিক না, মানে এটা রং আইডিয়া। মা কিন্তু পরে বিমলদা, স্বীকারও করেছেন। হ্যাঁ, একটা কথা বলুন, সেটা হচ্ছে আমি নিজের চোখে দেখেছি বিদ্যাসাগর মেলা বলুন, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে যেখানে মানে বাচ্চা দেখেছেন গাড়ি থামিয়েও আপনি কোলে নিয়েছেন, আদর করেছেন। এই ছবিটা যেমন, এটা অবশ্য বিদ্যাসাগর মেলাতেই 2008 সালে বাচ্চাদের সঙ্গে খেতে বসেছেন। তো আপনার মানে অপত্য স্নেহ প্রচণ্ড, বাচ্চাদের আপনি ভীষণ ভালোবাসেন। তো নিজের সন্তান হওয়ার কথা, নিজের বাচ্চাদের মানুষ করবেন, এই দিক থেকেও কোনোদিন সংসার করার ইচ্ছে হয়নি? আমার প্রথম আমার রাগ ছিল হচ্ছে এতগুলো আমরা কেন, হ্যাঁ, আমাদের ফ্যামিলিটা বড় আচ্ছা, ছিল, হ্যাঁ একদম। ওটার জন্য রাগ ছিল আমার। আচ্ছা, এত কেন, এতগুলো কেন। হ্যাঁ, and I had a talk with my mother and father. আচ্ছা, তাদেরকে আমি বলেছি, তারা চুপচাপ। হ্যাঁ। মা বলেছেন যে এসব কথা বলিস না, হ্যাঁ, এসব কথা বলতে নেই। বাবাকে বলেছে বাবা চুপ চুপ আছেন। হ্যাঁ, আমারই এটা মানে একটা অ্যাভার্সন মতো বলা যেতে পারে। কি এত কি দরকার ছিল এত, মানে এই বড় সংসার থেকেই আপনার সংসারে বিতৃষ্ণা? হ্যাঁ, আচ্ছা। একটা ফুটবল টিম তৈরি করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এই আমার পছন্দ না। এই আমার বাচ্চা বয়স থেকে জ্ঞানের উন্মেষ হওয়ার সময় থেকে আমার কাছে ধাক্কা লেগেছে। এত বড় কিসের, কেন, কি দরকার ছিল? হ্যাঁ, কি ইন্টারেস্টিং ঘটনাচক্রে এসআইআর নিয়ে এত বিতর্ক। আমি সোর্স বলবো না, আমার কাছে একেবারে একটা ওই যেরকম ওদের অ্যাপে আসে, তাতে এই ফুটবল টিমের কথা মনে পড়লো। ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটি বস্তু হচ্ছে, অসঙ্গতি, সেইটা ফাইন্ড আউট করছেন, এবং ওইটা হচ্ছে আমার ধারণা এআই দিয়ে, যার ফলে প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। এইটা লেখা হচ্ছে কেন এআই লজিক্যাল ডিসক্রিপেন্সি পেয়েছে এক্ষেত্রে, যে ইউ হ্যাভ বিন লিঙ্ক অ্যাজ সান অর ডটার with someone who is also claimed by 6 others as father, giving suspicion of a likely incorrect match. অর্থাৎ কারুর যদি 7টা সন্তান হয়, এআই মেশিন তাকে শুনানিতে ডাকছে অথবা বলছে যে তার অসঙ্গতি আছে। এ তো ভাবুন আপনার পরিবারের এসআইআর এর সময় কি অবস্থা হতো। এগুলো অন্যায়, সবাইকে লাইনে এসআইআর এ দাঁড়াতে হতো। এগুলো অন্যায়। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু ফুটবলের কথা আপনি বললেন, ফুটবল টিমের কথা, আপনি নিজে তো ফুটবল খেলতে খুব ভালোবাসতেন। আপনি আর্সেনালের শুধু সেখানে দেখতে গেছেন তা নয়, আপনি বোধহয় কোনো একটা শিল্ডও খেলেছিলেন একবার। না, সেটা খেলেছিলাম, মন্টু শিল্ডে খেলেছিলাম। আচ্ছা, যখন ছোট স্কুলে। হ্যাঁ, প্রথমে তো ব্যাকে খেলতেন, তারপরে বোধহয় ফরওয়ার্ড। সেটা তার জন্য মানে আমি কৃতিত্ব দেব, হ্যাঁ, ওই যে প্রশান্ত বন্দ্যোপাধ্যায় যিনি হ্যাঁ, লিখতেন, হ্যাঁ, ওনার সঙ্গে পরে আমার কথা হয়েছে। উনি টিচার ছিলেন, হ্যাঁ, উনি গেমস টিচার ছিলেন। হ্যাঁ, আমার দম দেখে উনি বললেন যে টিমের ক্যাপ্টেন আছে তো, শোনো, মনে হচ্ছে বিমানকে, তখন তো রুলস ছিল আলাদা, হ্যাঁ, তখন মাঠের অর্ধেক এইদিকে অর্ধেক ওইদিকে, হ্যাঁ, তখন যে সারা মাঠ ঘুরে বেড়ানো, তখন তো স্কোপ ছিল ঠিক না। ঠিক ঠিক, কাজে আমি ছিলাম ডিফেন্ডার, তার মানে ব্যাক। হ্যাঁ, তো ওকে ফরওয়ার্ডে দিয়ে একবার আচ্ছা, দেখো। হ্যাঁ, যেই খেলাতে আমি নামলাম, ফরওয়ার্ডে গেলাম, হ্যাঁ, দিলাম গোল। হ্যাঁ, একবার গোল দিলে যা হয় আর কি, ওই গোল আর শোধ করতে পারলো না, হ্যাঁ। আমরা জিতে গেলাম। হ্যাঁ, তখন বললো দেখলে, এই জন্য বলছিলাম, এরপর থেকে আমি সবসময় ফরওয়ার্ডে খেলেছি। দেখুন, ফুটবলের কথা হচ্ছে বিমানদা, আপনি আর্সেনালের শুধু ক্লাব ভিজিট করেছেন তা নয়, নিজে ফুটবল খেলেছেন, ফুটবল ভালোবেসেছেন। এই যে মেসি নিয়ে কিছুদিন আগে যে মেসটা হয়ে গেল, অথচ বামফ্রন্ট যখন তুঙ্গে তখন পেলে এসেছেন, মারাদোনা এসেছেন, তো আপনার ইচ্ছা হয়নি কখনো যে গিয়ে তাদের সঙ্গে ছবি তুলি বা হ্যান্ডশেক করি, তাদের সঙ্গে আলাপ করি? আপনি মানে ফুটবল প্রেমী, আপনি ফুটবল ফ্যান। না, ফুটবল প্রেমী আমার ওরকম, আমি যেরকম যখন সেলফি কেউ তুলতে আসে, হ্যাঁ, আমি বলি সেলফি চলবে না, সেলফিটা হচ্ছে সেলিব্রিটিদের জন্য, আমি সেলিব্রিটি না। এই কালকেও বলতে হয়েছে, হ্যাঁ, যেখানে যাই সেখানে সব সেলফি তুলতে আসে।
আমার পছন্দ না সেলফিটা। তা এখন ওখানে আমি মাঠে যাব, কারোর সঙ্গে ছবি তুলবো, আমার মানসিকতায় বিষয়টা নেই। দেখতেও ইচ্ছে করেনি যে পেলে না, হাত মিলিয়ে আসি বা না, মারাদোনার দেখতে সঙ্গে তো হাত ইচ্ছা করে। মিলিয়ে আসি। এখন তো আগে হলে তো দেখতে ইচ্ছা করলে যেতে হতো, হ্যাঁ। এখন তো আমি পর্দায় দেখছি। আচ্ছা আমি যে খেলা দেখি না তা না, হ্যাঁ। আমি পর্দায় দেখি, টিভির পর্দায় দেখি। আচ্ছা, ফুটবলে আপনি ব্যাকে খেলতেন বলেই কি পার্টির ব্যাকরুম বয় হিসেবে থেকে গেলেন? না, ব্যাকে আমি খেলিনি, আমাকে দেওয়া হলো এখন ফরওয়ার্ডে, তারপর আমি সবসময় ফরওয়ার্ডেই খেলেছি। হ্যাঁ। আমি স্কোরও করেছি। হ্যাঁ, কিন্তু রাজনীতিতে যখন ফরওয়ার্ড এবং স্কোর করার কথা এলো, আমি শুনেছি স্বয়ং প্রমোদ দাশগুপ্ত আপনাকে একবার দাঁড়াতে বলেছিলেন ভোটে, সম্ভবত বাঁকুড়া থেকে। আপনি তো দাঁড়াননি। আমার প্রথম বাঁকুড়া থেকে এসছে তা না, আমি একবার বাইরে গেছি, হ্যাঁ পার্টি সিদ্ধান্ত করে যে ছাত্রটা করবে, সেটা আমাকে কিছু সাহায্য করতে হবে ছাত্র করার জন্য। তো এটা পার্টি ডেকে আমাকে নেতৃত্ব বলে। আমি গিয়েছিলাম রাজস্থানে, রাজস্থান না বোধহয় মানে উত্তরপ্রদেশে, হ্যাঁ প্রথম উত্তরপ্রদেশে গিয়েছিলাম। কিছু নেই, কয়েকজনকে নিয়ে বসে দেখা হলো, চেষ্টা একটা প্রস্তুতি কমিটি করা। ফেরত আসলাম কলকাতায়, শুনলাম আমি বালিগঞ্জের ক্যান্ডিডেট। আচ্ছা এটা সেকেন্ড যুক্তফ্রন্ট যখন সরকারটা হলো, সেই সময় জ্যোতি ভট্টাচার্য বলেছেন উনি দাঁড়াবেন না। হ্যাঁ উনি তো একবারই ছিলেন একদম 67-এ। হ্যাঁ তা বালিগঞ্জে আমাকে ক্যান্ডিডেট করা হবে, আমি বললাম, কখনো না। তো দেখছি সবাই যুক্ত এর মধ্যে। তো আমি বললাম কিছুতেই না। বোধহয় আমি না যখন বলেছি তখন খবরটা ছড়িয়েছে, হরকেষ্টদা চলে আসলেন। তার পার্টি অফিসে সেদিন আসবে, আসার কোনো কথা ছিল কিনা জানি না। তুমি নাকি বলছো দাঁড়াবে না। হ্যাঁ কেষ্টঘোষও পক্ষে আছে, হরকেষ্টকোনার পক্ষে আছে, সব পক্ষে আছে আর কি। তা মমতা কিছু মন্তব্য করেননি। ভোটে তো ভগবানও পাশ হয়ে যায়, কাজে সবই পাশ হয়। তা আমি বললাম যে আমি দাঁড়াবো না, তাহলে আমি অন্য কোনো রাজ্যে চলে যাই, সেখানে পার্টি করব। আমি কিন্তু পার্টি করব, কাজে আমি ভোটে কিছুতেই দাঁড়াবো না। হ্যাঁ তারপরে দাঁড়াবে কে? হ্যাঁ এখানে অনেকে বলেছে তুমি বেস্ট ক্যান্ডিডেট। হ্যাঁ বালিগঞ্জ প্লেসে থাকা কয়েকজনের নাম বললো, মানে আমি চিনি ওদেরকে, ওরা তো আমাকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, তারা বলেছে, হ্যাঁ অফিসার টফিসার ছিল আর কি। হরেকৃষ্ণদা বললেন, তা আমরা যে ভোটে দাঁড়াই তাহলে কেন দাঁড়াই? না আপনাদের দাঁড়াতে হবে, কারণ মন্ত্রিসভা হলে আপনাদের মন্ত্রী হতে হবে। বলো কোথায় ঠিক হলো? তুমি জিতলে পর তোমাকে মন্ত্রী করা হবে না? আর না, আমি মন্ত্রী হওয়ার জন্য জন্মগ্রহণ করিনি। মানে মানে চিরকাল আপনি কিং হতে চাননি, কিং মেকার হতে চেয়েছেন বলে আমি যদি দেখলাম এইভাবে বলি। বলে আমি দেখলাম যে এটা তো রং পুটি হয়ে গেল, কারণ হরেকৃষ্ণদাকে মন্ত্রী হতে হবে। একদম হ্যাঁ, মানে না না না, সবাই মন্ত্রী হয় না, হ্যাঁ। সবাই মন্ত্রী হয় না, আপনাদের মন্ত্রী হতে হবে, আপনাদের দাঁড়াতেও হবে। এই, আমি পারবো না এসব। এমনি তৃণমূল স্তরে আপনার সঙ্গে তো একটা সময় তো আপনি জেলার নেতাদের একেবারে শুধু নামে চিনতেন তা নয়, তাদের পরিবারে কে কী করছে তাই অবধি মুখস্থ ছিল। এখন যে আমাদের যে ভয়ঙ্কর ট্র্যাডিশন 50 বছর ধরে চলে আসছে, গত 30-40 বছর তো বটেই, সেটা হচ্ছে রাজনৈতিক হিংসা। গ্রামে গঞ্জে তৃণমূল স্তরের ক্যাডাররা শাসকদের কাছে বা ক্ষমতাশালীদের কাছে মার খায়। সেই প্রবণতা যদি তুলনা করেন ধরুন 2011, 2016, সেই তুলনায় এই 26-এ কি কমেছে না বেড়েছে, নাকি এখনও আপনি আশঙ্কা করছেন যে আবার নির্বাচনে আরেকটু ঢাকে কাঠি পড়লে আবার বামকর্মীরা মার খাবে? সেটা আমার মনে হয় না, কখনোই একই ফর্মে একই পদ্ধতি প্রকরণের মাধ্যমে মানুষকে কাউন্টডাউন করা যায় না। মানুষকে যদি কাউন্টডাউন করা না যায়, তাহলে মানুষের রাজনীতি যারা করে তাদেরকেও কাউন্টডাউন করা যায় না। দেয়ার ইজ এ লিমিট, একদম সেই লিমিটের পর আর চলে না। ঠিক, রিপিট দ্য মিক্সচার করলে পর সেটা তখন কার্যকরী হয় না। সেই লিমিটের জায়গাটা কি ছুঁয়েছে, সেই বিন্দু অবধি পৌঁছেছে? ছুঁই ছুঁই করছে। আচ্ছা,
একেবারে ছুঁই ছুঁই করছে। বিমানদা, রাজনীতির কথা যখন হলো, রাজনীতির পাটে আমি বেশি এই সাক্ষাৎকারে ঢুকবো না। আমার একটা প্রশ্ন থাকবে যে বামফ্রন্ট সরকারের 34 বছরে আপনার যেটা মনে হয় সব থেকে ভালো মানুষের জন্য যে কাজ বামফ্রন্ট সরকার 34 বছরে করতে পেরেছে, আমি যদি সেরকম একটা কাজ আপনাকে বাছতে বলি এবং পাশাপাশি একটা খুঁত বাছতে বলি যেটা পারা যায়নি অথবা যেখানে সব থেকে বড় 34 বছরের ব্যর্থতা, দুটো কি বাছবেন? এক নম্বর হচ্ছে ল্যান্ড রিফর্ম ইন ইন দি প্রেজেন্ট সেট আপ অফ দি গভর্নমেন্ট। মানে যারা জমি চুরি করে রেখে দিয়েছিল তাদের হাত থেকে হিড়ির করে জমি কেড়ে নেওয়া হয়েছে এবং ল্যান্ডলেস পেজেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এর সঙ্গে রিলেটেড হচ্ছে যে ক্ষেত মজুরের পাট্টা দেওয়ার ব্যাপারটা, একদম, যেটা তারা আজকে এই জমিতে কালকে ওই জমিতে পরশু একটা নির্দিষ্ট থাকছিল না, সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে যে কৃষির উন্নতি, মানে 2 নম্বর কৃষির উন্নতি ঘটানোর পর যেটা আমাদের স্লোগান ছিল, বুদ্ধ বারবার বলেছে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। শিল্প আমাদের ভবিষ্যৎ। এখন শিল্পের ভবিষ্যৎ, শিল্প এবার সন্দেহ কিছু নেই, কিন্তু শিল্পের ভবিষ্যৎটা কার্যকরী করার ক্ষেত্রে যে পদ্ধতি প্রকরণের মধ্য দিয়ে চলা উচিত ছিল সেই পদ্ধতি প্রকরণের ক্ষেত্রে নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে, যার ফলে কৃষির ভিত্তির উপর দাঁড়িয়ে শিল্পের প্রসার, এটা তো সভ্যতার ইতিহাস। আজকে আপনি বলছেন ভাবনাটা ঠিক ছিল, প্রয়োগে ত্রুটি হয়েছে, কিছু ত্রুটি নিশ্চয়ই হয়েছে। বিমানদা, আমার শেষ প্রশ্ন, 1997 সালে, আমার তারিখটাও মনে আছে, 9ই জুন, জ্যোতি বসু সাক্ষাৎকার দিচ্ছেন আজকালের সম্পাদক অশোক দাশগুপ্তকে। অশোক দাদাকে প্রশ্ন করেছিলেন যে ভবিষ্যৎ আপনাকে কিভাবে মনে রাখে এটা আপনি চান। জ্যোতি বসু জবাবে, যখন প্রকাশিত হয় পরের দিনের কাগজে, আমরা সবাই চমকে গেছিলাম। জ্যোতিবাবু বলেছিলেন কাউকে মনে রাখে না। অশোক দাশগুপ্তের পরের প্রশ্ন ছিল যে বিধান রায়কে মনে রাখেনি? জ্যোতিবাবু বলেছিলেন কিচ্ছু মনে রাখেনি, কেউ মনে রাখে না, যতদিন আছি আছি। কিন্তু আমার প্রশ্ন আপনাকে থাকবে যে ভবিষ্যৎকাল বিমান বসুকে কি হিসেবে, কিভাবে মনে রাখে এটা আপনি চান? না, এটা জ্যোতিবাবু যেটা বলেছেন এটা সঠিক কথাই বলেছেন। কিছুদিন মনে রাখে, তারপর মনে রাখে না। এই যে আমার কম বয়সে যখন শুনতাম আমি, তোমায় ভুলছি না, ভুলবো না, 5 দিন পরে ভুলে যাবে। হ্যাঁ, ফলে মানুষের স্মৃতি, তাতে সব কিছু স্টোর করে রাখলে মানুষ খারাপ, পাগল হয়ে যাবে। ফলে কিছু কিছু জিনিস সরে যায়। সেরকম আজকে আমি আছি, আমি কেমন আছি কেউ জিজ্ঞেস করতে পারে, বা কিছু ভালো কথা বলতে পারে, কিছু কটু কথা বলতে পারে। যখন আমি থাকবো না তখন ভালো কথা কটু কথা কোনোটাই থাকবে না। বিমানদা, খুব ভালো থাকবেন, এইভাবে পরের তারপরের প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যান। থ্যাংক ইউ। দেখুন, আমরা এতক্ষণ কথা বললাম বিমান বসুর সঙ্গে। এই সাক্ষাৎকারের, আমি আবার বলছি, সাক্ষাৎকার শব্দটাও ব্যবহার করব না, তার কারণ আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এই আড্ডার কোনো ফরম্যাট নেই, কোনো প্রশ্নাবলী নেই, সব থেকে বড় কথা কোনো স্ট্রাকচার চলন নেই। আমরা শুধু চেয়েছিলাম যে মানুষ বিমান বসু কে, কীভাবে থাকেন, কী ভাবেন, তার জীবনযাত্রাকে একটু একদিনের জন্য, কয়েক ঘন্টার জন্য ছুঁয়ে দেখতে। আর দিনের শেষে প্রাপ্তি যেটা হলো, সাংবাদিক হিসেবে 3 দশকেও বিমানদা যে অনুমতি আমাকে বা আমাদের কাউকে দেননি, সেটা হচ্ছে নিজের শোবার ঘরে যেখানে তিনি থাকেন কিছুটা অবিন্যস্ত অবস্থায়, সেইখানকার ছবি তুলতে দেয়া। যদি প্রাপ্তি বলেন, এও এক অভিজ্ঞতা। বিমানদা, আবার বলছি, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।